ছাত্রেরা ভালো আছে তো? এসো আজ আমরা আলোচনা করি মাধ্যমিকের কোষচক্র নিয়ে। প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাঠ্যসূচি দেওয়া রয়েছে, এটা আমি একটু পড়ে দিই। কোষচক্র, চিত্রসহ কোষচক্রের বিভিন্ন দশার সংক্ষিপ্ত উল্লেখ, কোষচক্রের গুরুত্ব উল্লেখ, অর্থাৎ কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার গঠন করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হয়, তখন ক্যান্সার সৃষ্টি হতে পারে। এই যে পাঠ্যসূচি, মোটামুটি এই পাঠ্যসূচির মধ্যে থেকেই আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাই পরবর্তী চিত্রে। আমি যে ছবিটা এখানে এঁকেছি, দেখো স্ক্রিনে সেটাকে দেওয়া হয়েছে। এটা একটা কোষচক্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। প্রথমত আমরা চক্র বলতে কি বুঝি সেটা একটু জেনে নেওয়া দরকার। আসলে চক্র কি? চক্র হচ্ছে একটা আবর্তকার পথ, যা একটা বিন্দু থেকে শুরু হয়ে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসে। তোমরা জীবনচক্রের নাম শুনেছ, অর্থাৎ জীবনের শুরু হওয়ার পর, অর্থাৎ সৃষ্টি হওয়ার পর তার বৃদ্ধি, পরিণতি, বংশবিস্তার এবং তারপরে আবার নতুন একটা জীবনের জন্ম। সেই জীবনও আবার একই পথ অতিক্রম করে আর একটা জীবনের জন্ম দিচ্ছে, অর্থাৎ একটা চক্রাকার পথে আবর্তন ঘটছে। তেমনি একটা কোষও সৃষ্টি হওয়ার পর সেও কিন্তু বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে কোষ বিভাজনের উপযুক্ত হয় এবং কোষ বিভাজনের পর নতুন একটা কোষের জন্ম দেয়। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে চক্র চলতে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি একটা কোষ বিভাজনের পর পরবর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোষের ভেতরে যে সমস্ত পরিবর্তন আর ঘটনাবলী ঘটে চলে সেগুলোই একত্রে কোষচক্র। তোমরা এবার ছবির দিকে লক্ষ্য করো। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে কোষ বিভাজন দেখানো হয়েছে, কোষ বিভাজনের ফলে দুটি কোষ উৎপন্ন হয়েছে। এই একটি কোষ উৎপন্ন হয়েছে এবং এইখানে আরেকটি কোষ উৎপন্ন হয়েছে। তো আমরা এই একটি কোষকেই ধরে নিই। ধরো এই পাশে যে কোষটি রয়েছে, এই কোষটির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই কোষটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে থাকে। সেটা কি? দেখো, এই কোষটা এখান থেকে শুরু করে এই চক্রাকার একটা পথ অতিক্রম করে এই পর্যন্ত আসলো। এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলে থাকি ইন্টারফেস। আর পরে যে অংশটা রয়েছে, অর্থাৎ এই যে অংশটা, ইন্টারফেজের পরবর্তী যে অংশটা, সেই অংশটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ বা এম দশা, অর্থাৎ কোষ বিভাজন দশা। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার, আমরা যে পথ এঁকে দেখাচ্ছি, মনে হচ্ছে একটা কোষ যেন সম্পূর্ণ ঘুরে আবার সেই অবস্থানে আসছে। কোষ কিন্তু তার অবস্থানগত পরিবর্তন ঘটছে না, সে একটি স্থানে দাঁড়িয়ে আছে বা তার যথারীতি গতি অনুসারে সে গতিশীল, কিন্তু এইরকম একটি নির্দিষ্ট পথ সে অতিক্রম করে না। কোষটা সৃষ্টি হওয়ার পরে তার যে বিভিন্ন পরিবর্তনগুলো ভিতরে ঘটছে, সেই পরিবর্তনগুলোকে আমরা এক একটা দশায় ভাগ করে নিয়েছি এবং বর্ণনার সুবিধার্থে, বোঝার সুবিধার জন্য আমরা এরকম একটা ছবি এঁকে একটা কোষচক্র বোঝানোর চেষ্টা করি। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কোষ কিন্তু এই নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার সেই জায়গায় এসে পৌঁছলো, এরকম কোনো বিষয় নয়। তো আমরা ইন্টারফেস নিয়ে বললাম এবং মাইটোটিক দশা নিয়ে বললাম। ইন্টারফেস এমন একটা দশা যেখানে কোষ বিভাজনের জন্য কোষটা ভালোভাবে প্রস্তুত হতে থাকে। অর্থাৎ এই যে এখানে কোষটা সৃষ্টি হয়েছে, কোষটা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পরিবর্তন ঘটতে দেখা যাবে। কি কি পরিবর্তন প্রথমে ঘটবে সেটা আমরা একটু ছবিটা বড় করে দেখে নিই। দেখো, এখানে লেখা রয়েছে, এই অংশটা ভালো করে খেয়াল করো। এই যেখানে লেখা রয়েছে, দেখো এই কতকগুলো বিষয় এখানে কোষে তৈরি হচ্ছে। যেমন কিছু কিছু উৎসেচক, অর্থাৎ কোষটা সৃষ্টি হওয়ার পরে কিছু কিছু উৎসেচক তৈরি হওয়া শুরু হলো। কিছু কিছু আরএনএ, যেমন এমআরএনএ, আরআরএনএ, বিশেষ কিছু প্রোটিন, রাইবোজোম, নিউক্লিওটাইড, এগুলো সংশ্লেষ হতে থাকলো এবং কোষের অঙ্গাণু যেগুলো আছে সে অঙ্গাণুগুলোর কিন্তু আয়তন বাড়তে থাকলো এবং অঙ্গাণুগুলো কিন্তু ডুপ্লিকেশন হবে, অর্থাৎ সেগুলোরও কিন্তু দুটো করে অংশ তৈরি হবে।
তো এই যে অংশটা কোষ বিভাজনের পরে একটা নতুন কোষ সৃষ্টি হওয়ার পরে এই যে পরিবর্তনগুলো দেখা গেল, এই পরিবর্তনগুলোর আমরা একটা নাম দিয়েছি, যার নাম হলো G1 বা গ্যাপ 1 বা গ্রোথ 1 বা প্রথম বৃদ্ধি দশা। এমন নয় যে কোষটা সৃষ্টি হওয়ার পরে G1 নামে একটা দশা আছে, তার মধ্যে ঢুকলো, তারপরে এই পরিবর্তন হলো, তা নয়। এই যে পরিবর্তনগুলো ঘটছে, এই অংশটা বর্ণনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা G1 নাম দিয়েছি। কোষের ভিতরকার যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ সবসময় চলছে বা চলতে থাকছে, তাকে আমরা ভাগ করে এক একটা দশায় নাম দিয়েছি। তো ইন্টারফেজেরই এটা এমন একটা অংশ, প্রাথমিক অংশ, যাকে G1 দশা আমরা বলছি। এইখানে কিন্তু এই পরিবর্তনগুলো ঘটে এবং এই যে উৎসেচক তৈরি হলো, এই উৎসেচকগুলো কিন্তু পরবর্তী সময়, অর্থাৎ কোষ যখন একটু আয়তনে বেড়েছে, অঙ্গাণুর আয়তন বেড়েছে, তখন কোষ কিন্তু আরেকটু বড় হলো। বড় হওয়ার ফলে তার মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএর কিন্তু ডবল হওয়ার একটা প্রবণতা দেখা গেল। অর্থাৎ ডিএনএর আয়তন এত বৃদ্ধি পাচ্ছে, ডিএনএর আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে তার দ্বিত্বকরণ হয়, অর্থাৎ সে তার রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠন হয়, একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয়। এই যে জীবাণ দশায় যে সমস্ত উৎসেচকগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই ডিএনএ দ্বিত্বকরণে কাজে লাগে। আমি একটু বড় করে দেখাই। এই অংশটা তোমরা একটু ভালো করে এবার লক্ষ্য করো। এই যে অংশটা দেখতে পাচ্ছ, G1 দশায় বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু ডিএনএর আবার দ্বিতীয়করণ ঘটেছে, কিছু হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়েছে। হিস্টোন প্রোটিন কী করবে না, সে ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমাটিন তন্তু তৈরি করবে। এই ক্রোমাটিন তন্তু তৈরি হওয়ার ফলেই কিন্তু ক্রোমাটিডগুলো স্পষ্ট হবে। অর্থাৎ G1 দশায় ক্রোমোজোমগুলোর যা চেহারা ছিল, এখানে লক্ষ্য করো একটু। G1 দশার আমি দেখিয়ে দিই ক্রোমোজোমগুলো কীরকম দেখতে ছিল। G1 দশার ক্রোমোজোমগুলো এই হচ্ছে G1 দশার ক্রোমোজোম। সেইখানে সেন্ট্রোমিয়ারের দুপাশে বাহু দেখা যাচ্ছে এবং এখানে যে বাহু দেখা যাচ্ছে, দেখো পরবর্তী যে অংশটা রয়েছে, অর্থাৎ পরবর্তী অবস্থায় এই ক্রোমোজোমের বাহুগুলো কিন্তু ভেঙে সেন্ট্রোমিয়ারের দুপাশে কিন্তু দুটো করে অংশ তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড যখন স্পষ্ট হওয়া শুরু করলো, তখন কিন্তু পাশাপাশি সেন্ট্রোজোমেরও বিভাজন শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা এখানে লক্ষ্য করো, এইখানে যে সেন্ট্রোজোমও কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে এবং কোষের আয়তনও কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। নামকরণ করেছি এস দশা হিসাবে। এটাকে আমরা এস দশা বা সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা নাম করেছি। তো ক্রোমাটিড যখন স্পষ্ট হয়ে গেল, সেন্ট্রোজোম যখন বিভাজন শুরু হয়ে গেল, তখন কোষের আর একটা অবস্থার মধ্যে গিয়ে সে পৌঁছচ্ছে, যেখানে আবার দেখো এই অংশটা ভালো করে লক্ষ্য করো, যেখানে আবার কিছু কিছু ধরনের আরএনএ তৈরি হচ্ছে এবং এমন কিছু প্রোটিন, টিউবিলিন জাতীয় প্রোটিন তৈরি হয়, যেগুলো বেমতন্তু গঠনে কাজে লাগে। আবার এই সময় ডিএনএ ডুপ্লিকেশন হয়ে গেছে, তারপরে কিন্তু এটিপি সংশ্লেষ হয়ে চলেছে এবং এটিপির সঞ্চয় হচ্ছে এবং কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলে, যেগুলোকে আমরা বিপাক বলি, সেই বিপাকজনিত কাজও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন এত বৃদ্ধি পাচ্ছে যে এই সময়ে কোষ সর্বাধিক আয়তনপ্রাপ্ত হয় এবং এই দশাকে আমরা বলছি G2 দশা। G2 দশা বা গ্যাপ 2 বা গ্রোথ 2 বা দ্বিতীয় বৃদ্ধি দশা। এই পর্যন্ত যে অংশটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটাই হচ্ছে ইন্টারফেজের মূল তিনটে অংশ। অর্থাৎ এই অংশগুলোতে কোষের যে সমস্ত পরিবর্তনগুলো ঘটেছে, সেই পরিবর্তনের ফলে কোষ বিভাজনের উপযুক্ত হয়ে উঠেছে। তাহলে আমরা এবারে কোষ বিভাজন অংশে প্রবেশ করি, অর্থাৎ মাইটোটিক দশা বা এম দশা। এই এম দশা বা মাইটোটিক দশা কিন্তু মূলত দুটো অংশে আমরা দেখতে পারি কোষের যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন,
আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তো ক্যারিওকাইনেসিসে মূলত 4টি যে পর্যায়ে দেখা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে পর্যায়ে অতিক্রম করার পর ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পরে কোষ প্রবেশ করে সাইটোকাইনেসিসে। অর্থাৎ সাইটোকাইনেসিসে কোষ প্রবেশ করলে কি হয় না, কোষ দুটো অংশে ভাগ হয়ে যায় এবং ভাগ হওয়ার পরেই ওরা এই আবার দুখানা কোষে বিভাজিত হয়ে গেল। বিভাজিত হওয়ার পর কী হবে না, এই যে একটি কোষ, দুটি কোষই এর পথে যাবে, একটি কোষচক্র সম্পন্ন করবে, আবার এর পথে গিয়ে আর একটা কোষচক্র সম্পন্ন করবে। মোটামুটি এইভাবে কোষের ভিতরকার পরিবর্তনগুলো ঘটে একটা কোষচক্র সম্পন্ন করে। কিন্তু একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, যে ছবিতে আমি এঁকেছি সেখানে G0 বলে একটা অংশ দেখানো হয়েছে। G0 যে ব্যাপারটা, এই যে G0 এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এদিকেও অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই জীবের সব কোষই কিন্তু জন্মলাভ করে G1 দশায় নাও যেতে পারে। কোনো কোনো কোষ এই মাইটোটিক দশার পরে G1-এর যে কোনো বিন্দুতে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দিয়ে বিশ্রামে চলে যেতে পারে। বিশ্রাম মানে কিন্তু সে একেবারে কমপ্লিট রেস্ট, সম্পূর্ণ বিশ্রাম তা নয়, তার মধ্যে কিন্তু বিপাকীয় কাজগুলো চলতে থাকে। এই যে দশা, এই দশাকেই আমরা বলছি G0 দশা। মজার ব্যাপার এই যে উপযুক্ত উদ্দীপনা পেলে বা বিশেষ কোনো শারীরবৃত্তীয় পরিবর্তন হলে এই G0 অবস্থা থেকে কিন্তু কোষ আবার এই G1 দশায় ফিরে আসতে পারে। যেমন আমাদের দেহে যকৃৎ কোষ, এই যকৃৎ কোষ কিন্তু G0 অবস্থায় থাকে, আবার প্রয়োজন অনুসারে বা উদ্দীপনা পেলে বা শারীরবৃত্তীয় পরিবর্তন হলে সে কিন্তু আবার G1-এ এসে পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো পেরিয়ে আবার কোষ বিভাজনে লিপ্ত হয়। কিন্তু কিছু কিছু কোষ মানবদেহে আছে যেগুলো কিন্তু আজীবন G0 দশায় থেকে যায়, যেমন স্নায়ুকোষ, পেশিকোষ, এরা কিন্তু আজীবন G0 দশায় থাকে। মানুষের বেশিরভাগ কোষই প্রকৃতপক্ষে G0 দশায় থেকে যায়। তাহলে এটা তোমরা G0 দশা সম্পর্কে বুঝলে। এবার আমরা চলে আসি কোষচক্রের স্থায়িত্বকাল, অর্থাৎ একটা কোষচক্র কত সময় ধরে ঘটতে পারে। দেখা গেছে যে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে এই সময়টা বিভিন্ন হয়। যেমন মানবদেহের কোষচক্রের সময়কাল প্রায় 24 ঘন্টা, ইস্টের ক্ষেত্রে প্রায় 90 মিনিট, আবার প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে খুব কম, মাত্র 20 থেকে 30 মিনিট। কোষচক্রের এই যে স্থায়িত্বকাল, একে আমরা বলি জনুকাল বা জেনারেশন টাইম। আবার একটা কোষচক্রের বিভিন্ন উপদশাগুলির মধ্যে যদি আমরা দেখি, তাহলেও কিন্তু সময়ের পার্থক্য দেখা যায়। সবচেয়ে বেশি সময় লাগে ইন্টারফেজে। ইন্টারফেজ তোমরা দেখেছো, বেশ বড় একটা অংশ, এই যে অংশটা ইন্টারফেজ, এখানে প্রায় 90 থেকে 95% সময় লাগে। যার মধ্যে আবার একটু বড় করে দেখাই, যার মধ্যে আবার তোমরা দেখো G1 যে অংশটা রয়েছে তার কিন্তু প্রায় 30% সময় লাগছে। এস বা সিনথেসিস যে দশা, তার প্রায় 40% সময় লাগে। আর G2 যে দশা, তার প্রায় 20% সময় লাগে। এবং মাইটোটিক দশা বা কোষ বিভাজন দশার স্থিতিকাল প্রায় 5 থেকে 10%। যদিও ছবিটা এখানে আনুপাতিক হারে ঠিকঠাকভাবে আঁকা নেই, বোঝানোর সুবিধার্থে একটু বড় করেই আঁকা হয়েছে, কিন্তু মূলত সময়ের বিচারটা এরকমভাবেই চলতে থাকে। তাহলে এ পর্যন্ত মোটামুটি বোঝা গেল, আমরা স্থায়িত্বকাল নিয়েও একটু আলোচনা করলাম। এবারে আমরা মাধ্যমিক পাঠ্যসূচির পরবর্তী অংশে যাই। এই অংশটা যেটা হচ্ছে পরবর্তী অংশ, অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, এটা বোঝার আগে এই ছবিতেই 3টে অংশ আমাদের একটু বুঝে নিতে হবে। সেটা তোমরা লক্ষ্য করো যে ছবিতে 3টে লাল রঙের অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। এইখানে একটি আছে, এইখানে একটি আছে এবং এইখানে ছোট করে দেখা যাচ্ছে। এই 3টে বিষয় কি সেটার একটু তাৎপর্য তোমাকে জানতে হবে। এইগুলো হলো প্রকৃতপক্ষে কোষচক্রের এক একটি চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলোতে কী হয় না, চেক পয়েন্টগুলোতে
কোষ দেখে নেয় যে কোষচক্রের যে সমস্ত পরিবর্তনগুলো কোষে হওয়া উচিত সেগুলো ঠিকঠাক হচ্ছে কি না। যেমন জীবনের শেষে এই অংশটা, জীবনের শেষে গিয়ে কোষ দেখে নেয় যে কোষের আয়তনটা যেরকম হওয়া উচিত এই সময় ঠিক সেরকম হয়েছে কি না, পুষ্টিদ্রব্যগুলো সব ঠিকঠাক আছে কি না, গ্রোথ ফ্যাক্টর ঠিকঠাক আছে কি না, আর ডিএনএ যেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, অর্থাৎ ড্যামেজ হয়েছে কিনা। যখন সে চেক পয়েন্ট থেকে ক্লিয়ারেন্স দিল, পাস করলো, তখন কিন্তু বাকি সমস্ত কাজগুলো পরবর্তী ধাপের হতে থাকলো। এবং এইভাবে হতে হতে G2 দশার শেষে গিয়ে দেখো, G2 দশার শেষে আর একটা যে অংশ রয়েছে সেইখানে কিন্তু আর একটা চেক পয়েন্ট রয়েছে। সেখানে দেখে নেওয়া হচ্ছে যে ক্রোমোজোম দ্বিতীয়করণ ঠিকঠাক হয়েছে কিনা, অর্থাৎ ক্রোমাটিডের গঠনগুলো সম্পূর্ণ হয়েছে কিনা। ডিএনএর ক্ষয়টাও কিন্তু এখানে আবার দেখে নেওয়া হচ্ছে ড্যামেজ কিছু আছে কিনা। এরপরেই সে কিন্তু কোষ বিভাজনের প্রোফেজ দশায় চলে যাচ্ছে। এবং তারপরে কোষ বিভাজনের মধ্যেই একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে মেটাফেজ। সেই মেটাফেজ অঞ্চলেও কিন্তু আর একটা চেক পয়েন্ট রয়েছে, অর্থাৎ অ্যানাফেজের ঠিক আগেই এইখানে দেখে নিচ্ছে চেক পয়েন্টে যে ক্রোমোজোমগুলো বেমতন্তুতে ঠিকঠাক আটকে আছে কিনা। সে যদি বেমতন্তুতে ঠিকঠাক আটকে থাকে তার মানে এটা ঠিকঠাক আছে, তাহলে কোষচক্রটা ঠিক দিকেই এগোচ্ছে। তো এই চেক পয়েন্টের কী গুরুত্ব, এই চেক পয়েন্টগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করে বা এই ধরনের অন্যান্য যে বিন্দুগুলো আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে কোষচক্রটা সুসম্পন্ন হয়। আর যদি তা না হয় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলতে কি, ধরো কোষের মধ্যে বিপাকীয় কাজ খুব বেশি পরিমাণে বেড়ে গেল, কিন্তু সেটা চেক হলো না। আবার ধরো ডিএনএ কোথাও ক্ষতিগ্রস্ত হলো বা ড্যামেজ হলো, সেটা চেক হলো না। তা যে সমস্ত বিভিন্ন বিন্দু আছে এবং চেক পয়েন্ট আছে সেইখানে যদি এইগুলো ধরা না পড়ে এবং কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে, তাহলে কোষ দেহের যে অংশে ওই ধরনের অনিয়ন্ত্রিত বিভাজন হবে সেই অংশগুলো বড় হয়ে উঠবে এবং স্ফীত হয়ে উঠবে। ওই স্ফীত অংশগুলোকে তখন আমরা বলি টিউমার। যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এমন হয় যে উৎপন্ন যে কোষগুলো সেই কোষগুলো একই জায়গায় থেকে গেল, যেখানে হয়েছে সেখানেই থেকে একটা স্ফীত হয়ে গেল, তবে সেটা এক ধরনের টিউমার হয়। আমি একটু পরবর্তী ছবিতে চলে আসি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে দু ধরনের টিউমারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বিনাইন বা অক্ষতিকর টিউমার, অর্থাৎ যেটা একটু আগে আমি বলছিলাম যে দেহের একটা নির্দিষ্ট অংশে সে সীমাবদ্ধ থাকছে এবং দেখো একটা ক্যাপসুলের মধ্যে রয়েছে, আকাশি রঙের যে অংশটা দেখা যাচ্ছে, ক্যাপসুলের মধ্যে কিন্তু কোষগুলো সমস্ত সন্নিবেশিত হয়ে রয়েছে বা সঙ্গবদ্ধ হয়ে আছে, এরা কিন্তু বেরোচ্ছে না এবং সেখানটা স্ফীত হয়ে বড় হয়ে সে বিনাইন টিউমার বা অক্ষতিকর টিউমার তৈরি করছে। এই বিনাইন টিউমারগুলো কিন্তু আমাদের দেহে প্রায় আমরা দেখে থাকি, আঁচিল, বিভিন্ন ধরনের আব, উঁচু হয়ে থাকা স্কিনের উপরেও কিন্তু আমরা অনেক সময় বিনাইন টিউমার দেখে থাকি। কিন্তু এই বিনাইন টিউমারের কোষগুলো যখন রক্তের মাধ্যমে বেয়ে কি লসিকার মাধ্যমে বেয়ে বা নিজেদের প্রবিষ্ট হওয়ার ক্ষমতার মাধ্যমেই দেহের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং সেখানকার অঙ্গগুলোকে ক্ষতি করে, তখন কিন্তু সেগুলো আর বিনাইন টিউমার থাকে না, এক ধরনের গৌণ টিউমার তৈরি করে, যেগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর টিউমার। তোমরা এখানে দেখো কোষগুলো কিন্তু ছড়িয়ে গেছে, অর্থাৎ মূল যে অংশটা ছিল সেখান থেকে কিন্তু এটা ছড়িয়ে বিভিন্ন জায়গায় যেতে চাইছে। আমি আরেকটা ছবিতে চলে আসব, যে ছবিতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এইখানে দেখো তোমরা, এইখানেও সেই ক্যাপসুলটা দেখা যাচ্ছে বিনাইল টিউমারের এবং একটা আব তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ উঁচু হয়ে উঠছে, অর্থাৎ এইভাবে কিন্তু বিনাইন টিউমারের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই বিনাইন টিউমার থেকেই যখন কোষগুলো আবার ওই অন্য জায়গায় চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলছি। আরও একটা চিত্র দেখাই, সেই চিত্রটা দেখলেও তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যে বিনাইন যে সেই ম্যালিগন্যান্টের কোষগুলো কিন্তু একসাথে থাকলেও পরে ছড়িয়ে পড়ে, এরা একসাথে আছে কিন্তু এই যে ছড়িয়ে পড়ছে। তো এই যে ছড়িয়ে পড়ার ধর্ম, অর্থাৎ দেহের বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে পড়ছে, এই যে ঘটনা বা এই যে ধর্ম,
একে বলা হয় মেটাস্ট্যাসিস। এবং এই যে টিউমার, ক্ষতিকর টিউমার, এই ক্ষতিকর টিউমারগুলোকে ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়, আবার মেটাস্ট্যাটিক টিউমারও বলা হয়ে থাকে। মনে রাখবে এই ম্যালিগন্যান্ট এবং মেটাস্ট্যাটিক টিউমারগুলো কিন্তু ক্যান্সারের মূল কারণ। তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা কোষচক্র সম্পর্কে নিতে পারলাম। আমি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তবে এরপরেও কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হবে, তাহলে ধারণাটা আরও স্পষ্ট হবে। এছাড়াও এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে গিয়ে তোমরা কতগুলো লিঙ্ক পাবে, ওই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা আরও কিছু কিছু ধারণা নিতে পারো। এবং ওই লিঙ্কের মধ্যে বিগত মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোর কিন্তু আলোচনা দেয়া আছে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, কেমন?